আমি মনে করি আমি বাংলাদেশের দি মোস্ট আন্ডাররেটেড অ্যাক্ট্রেস। অন্য কিছু না বলাই সেফ। আমি মানুষ খুব ভয় পাই। এই ইন্ডাস্ট্রিতে আসলে বন্ধুত্বটা খুব একটা গভীর হয় না। আপনি যদি মাঠে না নামেন খেলতে, আপনি তো খেলতে পারবেন না। আমি অনেক কিছু যেটা ডিজার্ভ করি পাইনি। নিশু ভাইয়ের কাছ থেকেও কিন্তু আমি অনেক মজার মজার ট্রিক শিখেছি। শ্যামলদা, আমি, নাইম ভাই, ভাবনা, আমরা আসলে এক ব্যাচের। আমার সহশিল্পীদের কাছ থেকে অনেক কিছু শিখি। আমি সম্পূর্ণ আমার ট্যালেন্টেই আজকে এই জায়গায় আছি। একজন শিল্পী হিসেবে আমার কিন্তু নদীর মতো বয়ে বেড়ানো উচিত। কিঞ্চিত ওটাকে নেগেটিভ ভাবা যায়, ওটা একটু নেগেটিভ বলা যায়, মানুষ নেগেটিভ বলতে খুব পছন্দ করে। আবার বসন্ত বা কাঠবিড়ালি বা ইতি তোমার ঢাকা, আমি বিবিসির উজান গাঙের নায়ক করি। তখন গিয়ে আমি আসলে অভিনয়ের প্রেমে পড়ি। হ্যালো এভরিওয়ান, আমি ফাইসাল তুষার। চলে এসেছি সাবাফা প্রেজেন্টস গ্ল্যাম টকের আরেকটি নতুন এপিসোড নিয়ে। আজকে যিনি আমাদের সাথে গেস্ট আছেন তার সম্পর্কে আমি আগে দুইটা হিন্ট দিব আপনাদেরকে। একটা হিন্ট হচ্ছে তার সাথে কাঠবিড়ালির সাদৃশ্য রয়েছে। দ্বিতীয় হিন্ট হচ্ছে আবার বসন্ত আসবে তার জীবনে। আপনারা একদম গেস করতে পারলেন না। আচ্ছা ঠিক আছে, নামটাই বলে দিই, অর্চিতা স্পর্শিয়া। Hello. ওয়েলকাম টু গ্ল্যাম টক। Thank you for having me and it's always good to see you. থ্যাঙ্কস ফর কামিং। তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। এখন এই সৌন্দর্যের রহস্যটা তুমি বলে দাও নাকি আমি বলবো? তুমি বলো, আমি অ্যাড অন করছি। বেসিক্যালি আমার নোজ পিয়ার্সিং নেই, কিন্তু উনি আমাকে সবসময় এটার জন্য কাইন্ড অফ ফোর্সই করে এবং আজকে আমি রাজি হয়েছি। আচ্ছা ঠিক আছে, ওকে দাও একটা নোজ পিন। সো এটা সে নিজে হাতে আমাকে পরিয়ে দিয়েছে এবং এটার জন্য আমার কাছে খুবই সুন্দর বেশি লাগছে। সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস টু ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমার টক শো গতানুগতিক আমি করতে চাই না, তারপর একটু হয়ে যায়, অনেক সময় অনেক প্রশ্নও করতে হয়। আমার সাথে গতানুগতিক কথাবার্তা আসলে সম্ভব না। আমার সাথে ঘুরে ফিরে সবসময় আড্ডাই হয়ে যায়, তো আজকে আমরা আসলে আড্ডাই দিব। আড্ডাই মারবো, কিন্তু একটু ফর্মাল ওয়েতে, যেহেতু ক্যামেরা অন আছে। আমাদের অনেক গোপন কথা বলা অনেক যাবে না, গোপন কথা বলা যাবে না, একটু ডিপ্লোম্যাসি মেইনটেইন হ্যাঁ। করতে হবে। Sabafa, ethnic and trendy couture where uniqueness meets you. স্পর্শিয়া 2011 সালে টেলিকমের বিজ্ঞাপনের মাধ্যমে তোমার ক্যারিয়ার শুরু। সেই যাত্রাটা থেকে 2026 পর্যন্ত তুমি কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছ মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। লং জার্নি, 15 years, yeah, ইটস আ লং টাইম। it's a long time. 2011 স্পর্শিয়া যখন মিডিয়াতে যাত্রা শুরু করলো, তখন কোন ভাবনা থেকে স্পর্শিয়া এলো এবং এখন 2011 স্পর্শিয়া এবং 2026 স্পর্শিয়ার মধ্যে কি কি পার্থক্য রয়েছে? 2011 সালে আমি যখন আমার যাত্রা শুরু করি এই ইন্ডাস্ট্রিতে, আমি আসলে সিরিয়াস ছিলাম না বলতে আমার প্ল্যান, লাইফ নিয়ে আমার প্ল্যান একটু ভিন্ন ছিল এবং আমি অ্যাক্সিডেন্টালি আসলে ক্যামেরার সামনে চলে আসি। ক্যামেরার সামনে আমার এই যাত্রা শুরু হয় অ্যাক্সিডেন্টালি, মানে একদমই আনপ্ল্যান্ড, এবং আমার ইচ্ছেই ছিল না কোনো রকমের। আম্মু একটু চেয়েছিল যে আচ্ছা ঠিক আছে করো না, একটা অফার এসেছে, ওয়াই নট, গিভ ইট আ ট্রাই। সেই জায়গা থেকে আসলে শুরু করা এবং আমি আমার এই অ্যাক্টিং ক্যারিয়ারকে সিরিয়াসলি নিয়েছি। আমার ক্যারিয়ার অলরেডি যখন 4 বছর পার হয়ে গেছে, যখন আমি বিবিসির উজান গাঙের নায়ক করি, তখন গিয়ে আমি আসলে অভিনয়ের প্রেমে পড়ি এবং তখন গিয়ে আমার মনে হয়েছে যে হ্যাঁ, আমি আসলে নিজেকে একজন অভিনেত্রী হিসাবে, সফল অভিনেত্রী হিসাবে দেখতে চাই এবং এইটাই আসলে আমি আমার ক্যারিয়ার করতে চাই। আর তার আগ পর্যন্ত it was like a job to me. I was just doing it. No, not a time pass. কারণ আমার আসলে ফ্যামিলির অনেক রেসপন্সিবিলিটি আছে আমার ঘাড়ের উপরে। সো সেই জায়গা থেকে আমার কাজ এটা না হলে অন্য কোনো না কোনো কাজ করতে হতো। আর এই কাজের মাধ্যমে আসলে যেটা হতো যে একটা ভালো অ্যামাউন্ট অফ আর্নিংস আমার মান্থলি চলে আসতো। হ্যাঁ, যেটা হয়তো আমি অন্য জায়গায় ওই বয়সে, এত কম বয়সে আমাকে আসলে ওইভাবে কেউ চাকরিও দিত না, জবও দিত না।
সো আমি আসলে খুব ওই জায়গা থেকেই কাজ করতাম যে ঠিক আছে আমার কাজ করা লাগবে, কাজ করছি এবং একটা ভালো আর্নিংও হচ্ছে আমি আমার ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারছি, রেসপন্সিবিলিটিসগুলোকে ফুলফিল করতে পারছি। সো দ্যাটস ইট। আমি আসলে 4 বছর পরে যখন বিবিসি করি, উজান ঘাগে নায়ক করি, তখন গিয়ে আই অ্যাকচুয়ালি ফেল ইন লাভ উইথ অ্যাক্টিং। আর 2026-এ মানে এত দূর যে চলে আসবো আমি কখনো ভাবিনি যে যাত্রাটা এত লম্বা হবে, আমার এত সুন্দর হবে, এত সুন্দর হবে, এত ইন্টারেস্টিং হবে, এত আপস অ্যান্ড ডাউন থাকবে, মজার মজার অনেক কিছু থাকবে, অনেক দুঃখ থাকবে, সুখ থাকবে, সব কিছু মিলিয়ে যে এত সুন্দর হবে যাত্রাটা, আমি এটা কখনো কল্পনা করিনি। বাট আলহামদুলিল্লাহ আমি এত দূর এসেছি এবং আরও দূর যেতে চাই ইনশাল্লাহ। ইনশাল্লাহ। 2011 থেকে 2026 15 বছর, যদি 5 দিয়ে ভাগ করি 3 5 15, 3টা ইনসিডেন্ট তুমি আমাদের সাথে শেয়ার করো ইন্টারেস্টিং তোমার এই পুরো জার্নির। ইন্টারেস্টিং তো আসলে আমার কাছে জীবনের প্রতিটা মুহূর্তই আমার কাছে ইন্টারেস্টিং। এখন কোনটা শেয়ার করব, কোনটাকে মানুষ কিভাবে কি নিবে জানি না। যেটা মানুষ নিতে পারবে সেটা আই ডোন্ট নো। না পারবে অফ কোর্স। এই 15 বছরে যদি 3টা ইনসিডেন্ট বলতে হয় তাহলে আমি বলবো একটা হচ্ছে গিয়ে আমার প্রথম জীবন, আমি যখন ক্যামেরার সামনে দাঁড়াই, আই ওয়াজ এক্সট্রিমলি নার্ভাস। এবং আমি এখনও যখন কোনো প্রজেক্ট শুরু করি ডে 1-এ এবং সকালে যখন প্রথমবার যখন ওই প্রজেক্টটার জন্য ক্যামেরার সামনে দাঁড়াই, আই স্টিল ফিল দ্য সেম। এটা একটা জিনিস যেটা আমি এখনও ক্যারি করি। আর আরেকটা হচ্ছে এই চলার পথে আসলে অনেকে বন্ধু হয়েছে, কিন্তু একটা জিনিস শিখেছি যে এই ইন্ডাস্ট্রিতে আসলে বন্ধুত্বটা খুব একটা গভীর হয় না বা খুব একটা নিঃস্বার্থ হয় না। আমি যেটা দেখেছি যে আসলে হয় না। আর অফকোর্স এটা একটা ইনসিডেন্ট বা আমার একটা লেসন। আর একটা হচ্ছে গিয়ে এই যে it's 2026 and I'm still working, I'm still surviving. It's a big thing. I think এটা সবচেয়ে ইন্টারেস্টিং একটা ইনসিডেন্ট। With dignity, pride and honor. With dignity, pride and honor, yes. তো স্পর্শিয়া, আমি যদি এখন তোমার কাছে জানতে চাই যে এত বছর কাজ করছো, এত বছরের এত এক্সপিরিয়েন্স, কখনো কি কোথাও গিয়ে মনে হয়েছে যে তুমি যে জিনিসটা ডিজার্ভ করো সেই জিনিসটা তুমি না, বাট তোমার থেকে লেস ডিজার্ভিং কেউ সেটাকে পাচ্ছে, অ্যাচিভ করছে এবং এনজয় করছে? আমার থেকে লেস ডিজার্ভিং আমি জানি না, আমি এটা বলবো না, কিন্তু আমি অনেক কিছু যেটা ডিজার্ভ করি পাইনি। সেটা কেন? বিভিন্ন কারণে, সেই কারণের অভাব নেই। কিন্তু হ্যাঁ, আমি এটা কখনোই বলবো না যে লেস ডিজার্ভিং কেউ পেয়েছে, লেস ডিজার্ভিং কেউ সেটা এনজয় করছে বা সেই জীবনটা যাপন করছে। কিন্তু হ্যাঁ, আমি যেটা ডিজার্ভ করি সেটা পাইনি। না পাওয়া থেকে একটা কথা আমি যদি এখন জিজ্ঞেস করি, যাদের সাথে কাজ করেছো, সহকর্মী, নির্মাতাদের প্রসঙ্গে আমি পরে আসছি, সহকর্মী যাদের সাথে কাজ করেছো, মেল অ্যাক্টর, ফিমেল অ্যাক্টর হতে পারে, ক্যারেক্টার আর্টিস্ট, সাইড আর্টিস্ট, সবার সাথেই কাজ করেছো, কখনো কোনো কলিগের আচরণে অনেক খুশি হয়েছো বা দুঃখ পেয়েছো, এমন কি ইম্পর্টেন্ট ইনসিডেন্ট তোমার লাইফে আছে যেটা শেয়ার করতে চাও? আমি আসলে বলবো যে আমি খুবই ব্লেসড, কারণ আমি আমার সহকর্মীদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেয়েছি এবং দুঃখ আসলে কখনো পাইনি। আমি ভালো ব্যবহার, ভালোবাসা, যত্ন এগুলোই পেয়েছি। স্পেশালি আমার সিনিয়র যারা ছিলেন, আমি যখন কাজ শুরু করি আমাদের ওই সময় অনেক সিরিজ হতো, টিভি সিরিয়াল হতো। হ্যাঁ, তো ওগুলোতে মাল্টি কাস্টিং থাকতো। তো আমার অপরচুনিটি হয়েছে যে আমি আমার সিনিয়রদের সাথে আমি স্ক্রিন শেয়ার করতে পেরেছি, সেট শেয়ার করতে পেরেছি। যেমন তিশা আপুর সাথে আমি একটা ধারাবাহিক করতাম, নুসরাত ইমরোজ তিশা, এবং তিশা আপুর কাছ থেকে কিন্তু আমি অনেক কিছু মানে পুরোটাই আসলে আমি তার কাছ থেকে শিখেছি যে আসলে একজন অভিনেত্রীকে কেমন হওয়া উচিত, প্রত্যেকটা চরিত্র ধরে ধরে কিভাবে আসলে নিজেকে ভেঙে সেই চরিত্রের মধ্যে নিজেকে নিয়ে সেটাকে বিল্ড আপ করা, সেটাকে ক্যারি করা, এই অনেক কিছু আসলে আমি তার কাছ থেকে শিখতে পেরেছি। এবং উনি ছাড়াও আসলে আরও অনেকের সাথে, আমি যেমন নিশু ভাইয়ের সাথে আমি একটা ধারাবাহিক করতাম, নিশু ভাইয়ের কাছ থেকেও কিন্তু আমি অনেক মজার ট্রিক শিখেছি, তো যেগুলো আমি এখনও নিজের মধ্যে ধারণ করি। এবং আমি বলবো যেটা আসলে একটা অনেক বড় অপরচুনিটি, যেটা আসলে এই জেনারেশনের অ্যাক্টার্সরা
সামহাও হয়তো মিস আউট করে আর কি। তুমি চঞ্চল চৌধুরী এবং শ্যামল মাওলার সাথেও কাজ করেছো, তাদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন? খুবই ভালো। শ্যামলদা, আমি, নাইম ভাই, ভাবনা, আমরা আসলে এক ব্যাচের, একসাথে আমরা আসলে কাজ শুরু করি। চঞ্চল ভাই হচ্ছে তখন আমাদের একটু সিনিয়র ছিল, এবং চঞ্চল ভাইয়ের কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি। এবং আমার মনে আছে আমরা যখন উজাঙ্গের নাইয়া করি তখন শ্যামলদা আর আমি চঞ্চল ভাইয়ের কাছ থেকে অনেক টিপস নিতাম, যে আমি স্পেশালি কোনো সিন করছি, আমি কিভাবে করব, আমি এখন এই জিনিসটা করি। আমার কাট হলে আমি হচ্ছে সবাইকে জিজ্ঞেস করি যে হয়েছে 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 হয়েছে, একটু আগেও করছিলাম ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা, হলো কিনা, ঠিক আছে কিনা। আমি নট অনলি যে ডিরেক্টরের কাছে জিজ্ঞেস করি, আমি আমার কো আর্টিস্ট, কারণ আমার কাছে মনে হয় যে আমার ডিরেক্টরের থেকে বেশি আমার অপোজিটে যে আছে, যার দিকে দাঁড়িয়ে আমি আসলে ডায়লগটা দিচ্ছি, যাকে দিচ্ছি সে আরো বেটার বুঝতে পারবে যে আমি ঠিকঠাক দিচ্ছি কিনা, দিলাম কিনা, ডায়লগটা আমার ডেলিভারিটা কেমন হলো। সো আমি চঞ্চল ভাইকে খুব ডিস্টার্ব করতাম না, আর চঞ্চল ভাই ইজ টু লাইক, ও প্লিজ তুই ঠিক আছিস, খুব ভালো করছিস, মাথা খাইস না। এটা আমার আসলে মানে এখনো হয়, সবার সাথে হয়। ফিমেল কো অ্যাক্টরদের ব্যাপারে যদি আমি কথা বলি, তাহলে তুমি এমন দুজনের নাম বলো নুসরাত, ইমরোজ, তিশার পরে, যাদের সাথে তুমি কাজ করে অনেক অনেক কিছু শিখেছো এবং আনন্দিত হয়েছো। কাজ করলে তো আমরা আসলে শিখতেই পারি, কিন্তু আমি কাজ না করেও আমার সহশিল্পীদের কাছ থেকে অনেক কিছু শিখি। যেমন আমি মেহজাবিনকে খুব ফলো করি। মেহজাবিন খুবই ফোকাসড একটা শিল্পী, এবং ফোকাস একটা মানুষ আসলে, ব্যক্তি জীবনেও খুবই ফোকাসড। এটা আমাকে খুব ইন্সপায়ার করে, কারণ আমি খুব ডিস্ট্র্যাক্টেড হয়ে যাই। তো আমার তখন, আমি যখনই থাকে না যে ওর কোনো কাজ আসলে দেখি, আমি সবার কাজই দেখি, তো তখন আমার মনে হয় যে আরে কি সুন্দর, ও কত ফোকাস, আমি এরকম ডিস্ট্র্যাক্টেড হয়ে যাই কেন। তারপরে আমি বিদ্যা সিনহাকে আমার খুব পছন্দ, খুব সুন্দর একজন, কি বলবো, রমণী, এবং ওর ফাইন্যান্স ম্যানেজমেন্ট ইজ ওয়াও, ওর ফাইন্যান্স ইন্টেলিজেন্স খুবই হাই। তো শুধু আসলে কাজ করলেই শিক্ষা এরকম না, কাজ না করেও আসলে আমরা সবার কাছ থেকে কিছু না কিছু পিক করতে পারি আসলে, যদি আমরা শিখতে চাই। ইভেন আমি আমার জুনিয়রদের কাছ থেকেও আসলে অনেক কিছু পিক করি। শিক্ষার ক্ষেত্রে আসলে সিনিয়র জুনিয়র ম্যাটার করে না, এবং একসাথে কাজ করতে হবে বা অ্যাসোসিয়েট হতে হবে এমন কিছু না। 10 মিনিট একজন মানুষের সাথে বসলে তার কথা বললেও অনেক কিছু শেখা যায়, কথা বললে আচার আচরণ ব্যবহার দেখে অনেক কিছু শিখতে পারা যায় বলে আমি বিশ্বাস করি। হ্যাঁ। স্পর্শিয়া, তুমি তো মিডিয়া ব্যাকগ্রাউন্ডের না, রাইট? তোমার ফ্যামিলিতে কেউ এর আগে মিডিয়াতে কাজ করেছে? হ্যাঁ, আই এম নট দ্য অনলি স্টার। আমার আপন খালাতো বোন অভিনেত্রী ছিলেন। নামটা বলতে চাচ্ছ? অগ্নিলা ইকবাল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি ওনাকে চিনি। তো উনি আমার বোন। এছাড়া আমার একজন মামাতো বোন আছেন, উনিও যখন ওনার আর্লি এজে উনিও বিজ্ঞাপন করতেন। আমার মা খালারা তাদের টিন এজে তারা মডেলিং করতেন। আই এম নট দ্য অনলি স্টার, আই এম নট দি অনলি ফার্স্ট স্টার। এর আগে মনে হয় আমি কথাটা কখনো শুনিনি, এর জন্য তোমাকে আমি জিজ্ঞেস করলাম তো মিডিয়া ব্যাকগ্রাউন্ডে কিনা, মিডিয়াতে কে কে আছে। এবং আমার পড়াশোনাও কিন্তু আসলে ফিল্ম মেকিং এর উপরে, আমার ওটাতে আসতাম আস্তে আস্তে। এবং আমার মা সাংবাদিকতায় ছিলেন যুগান্তরে। তো আমি আসলে খুব একটা আউটসাইডারও না, আমি আসলে ছোটবেলা থেকে মানে জানি শুটিং কি, অ্যান্ড ইউ নো দ্য হোল থিং, আমি খুব এটার সাথে ইন্ট্রোডিউসড আর কি। Subwoofer, ethnic and trendy couture where uniqueness meets you. কথাটা তোমাকে জিজ্ঞেস করার কারণ হচ্ছে, একটা কথা খুব প্রচলিত, অমুক মিডিয়া ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, প্রিভিলেজড, অমুক আসেনি, আন্ডার প্রিভিলেজড, বেশি কাজ পাচ্ছে। আচ্ছা, লবিং আছে, কম কাজ পাচ্ছে, কোত্থেকে পাবে? লবিংই তো নেই, কেউ চিনেও না, কেউ পাত্তাও দিচ্ছে না। এইসব কথা কতটুকু সত্যি? কথা তো আসলে কথা মানুষ বলে, কিন্তু নিজের জায়গা যদি তৈরি করতে হয়, সেটা আমাদের এই এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে হোক, সেটা বিজনেস সেক্টরে হোক, সেটা কর্পোরেট বা ইভেন মেডিকেলে, যে কোনো জায়গায়, না সম্পূর্ণ নিজের যোগ্যতা দিয়ে আসলে তৈরি করতে হয়। কোনো ধরনের কোনো প্রিভিলেজ আলটিমেটলি আসলে কাজে দেয় না। হ্যাঁ, বড় জোর আসলে কি হয় যে, যেমন আমার মা সাংবাদিকতায় ছিলেন দেখে আমি সাংবাদিকদের একটা বড় সাপোর্ট পেয়েছি।
যে আহ, যারা এডিটর ছিলেন আছেন সবাই বরাবর আমাকে সবসময় আছে না যে আমাদের ঘরের বাচ্চা তো ওকে তো ছোটবেলা থেকে দেখতেছে ও ওয়াও এখন কাজ করছে এই ওকে নিয়ে লিখো ওর ইন্টারভিউজ করো এনকারেজমেন্ট ওটা হ্যাঁ সো এটা হ্যাঁ অফকোর্স এটা আমি বলবো একটা প্রিভিলেজ কিন্তু এই প্রিভিলেজের কারণে যে আমি স্টার হয়েছি এরকমও না আসলে। না, আমি talent না সম্পূর্ণ থাকলে কোথা থেকে? আমি সম্পূর্ণ আমার ট্যালেন্টেই আজকে এই জায়গায় আছি এবং শুধু ট্যালেন্টও এনাফ না আসলে হার্ড ওয়ার্কিং হতে হয় মানে হার্ড ওয়ার্কিংটা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ ট্যালেন্টটা তুমি দেখাবে কেমন করে হার্ড ওয়ার্ক যদি নাই করো হ্যাঁ 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 সো দ্যাটস অলসো ভেরি ইম্পর্টেন্ট তাহলে তুমি বলতে চাচ্ছ এটা আসলে ম্যাটার করে না যে কে এটা মিডিয়া matter থেকে করে এসছে না। কে আসেনি যার ট্যালেন্ট না। আছে যে হার্ড ওয়ার্কার সেই কাজ করতে পারবে এই সেই কাজ সেক্টরে করতে পারে, রাইট হ্যাঁ। এইটার লেজ ধরে আরেকটা প্রশ্ন সেটা খুবই ইম্পর্টেন্ট জাতীয় প্রশ্ন জাতীয় প্রশ্ন জাতীয় প্রশ্ন মিডিয়াতে সিন্ডিকেট নামে একটা খুব সুন্দর টার্ম আছে এটা কি শুধু মিডিয়াতে আছে না না মিডিয়াতে আমি সব জায়গায় না হ্যাঁ আছে এটা সব জায়গায় আছে কিন্তু যেহেতু আমরা মিডিয়া রিলেটেড তো আমরা তো আসলে অন্য জায়গায় দায়িত্ব নিয়ে বলতে পারছি Of না course, হ্যাঁ। তো সিন্ডিকেট প্রথা সিন্ডিকেট একটা খুবই ইম্পর্টেন্ট টার্ম বা একটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড সিন্ডিকেট মেনটেন করা হয় সিন্ডিকেটের বাইরে কাজ পাবো না সিন্ডিকেটের বাইরে অমুক কাজ করতে দিবে না তমুক হবে না তারপরে গ্রুপিজম আছে তুমি আমাকে বলো তো এই কথাগুলো কতটুকু সত্যি নির্ভয়ে বলো সম্পূর্ণ সত্যি সত্যি সম্পূর্ণ সত্যি 100% সত্যি কিন্তু ওই যে দিন শেষে আসলে যতই সিন্ডিকেট মেনটেন করা হোক না কেন যতই যা হোক না কেন আলটিমেটলি নিজের ওই ট্যালেন্ট আর ওই হার্ড ওয়ার্ক ছাড়া কোনো কিছু ম্যাটার করে না নিজের যোগ্যতা থাকতে হবে এবং হার্ড ওয়ার্কিং হতে হবে অর এলস অপরচুনিটি হয়তো সিন্ডিকেট দ্বারা বা অন্যান্য যে কোনোভাবে প্রিভিলেজ বা যে কোনো অপরচুনিটি পেতে পারেন কিন্তু লং টার্মে টিকে থাকার জন্য ইটস জাস্ট ইউ ইটস ইউ অ্যান্ড ইউর ট্যালেন্ট অ্যান্ড ইউর হার্ড না হলে ওয়ার্ক কিছুই ইউর হবে না। ডেডিকেশন অ্যান্ড ইটস জাস্ট ইউ একজন শিল্পী হিসাবে আমার কিন্তু নিউট্রাল থাকা উচিত আমার কিন্তু আসলে পানির মতো থাকা উচিত নদীর মতো বয়ে বেড়ানো উচিত মাটির মতো কাদামাটির মতো নরম থাকা উচিত আমার কখনোই কোনো একটা ফিক্স সার্কেলে কোনো একটা ফিক্স পাত্রে আসলে নিজেকে ঢালা উচিত উচিত না এটা আমার ব্যক্তিগত মতামত তুমি সবসময় খুব পজিটিভ তোমার কাছ থেকে স্পাইসি কিছু বের করা যাচ্ছে না আই এম অপটিমিস্টিক হ্যাঁ পারসন কিন্তু আমি যদি বলি আমাকে আসলে আবারও তোমার বলছি কি স্পাইস লাগবে বলো না না আমি আবার বলছি শোনো। বাই দ্য ওয়ে এই ব্যাঙ্গলস গুলাও কিন্তু ওনার আমি ওনাকে জিজ্ঞেস না করে আমি ডাকাতি করেছি আমার কোনো হাত ব্যাপার খালি না, ছিল কোনো ব্যাপার না আমি তো খুশি হয়েছি তোমাকে সুন্দর লাগছে তাই থ্যাংক ইউ হ্যাঁ স্পাইস না কি ঠিক স্পাইস লাগবে বলো না স্পাইস না আমাকে না আমার লাস্ট সিজনটা দেখে সবাই খুব প্রশংসা করেছে এবং সাথে আবার একটু অ্যাড করেছে ইন অ্যাডিশন বলেছে স্পাইস নাই হ্যাঁ তুমি কন্ট্রোভার্সি করো না বা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন করো না হ্যাঁ কিছু কথা প্রসঙ্গে আসবে এটা স্বাভাবিক কিন্তু ওটা কোনো ইস্যু না ওটা জাস্ট এক্সাম্পল হিসাবে আমি হয়তো বা আমরা হয়তো ইউজ হাউ করে ইউ আর থাকি প্রেজেন্টিং দ্যাট এটা আসলে অনেক ইম্পর্টেন্ট That's আমরা অনেক important. জায়গায় আসলে অনেক ভালো কথা বলি কিন্তু ওটাকে আসলে এমন ভাবে প্রেজেন্ট করা হয় এমন একটা থাম্বনেইল বা এমন একটা হেডলাইন এই কি দিয়ে বললেন মানে স্পর্শিয়া হ্যাঁ তখন দেখা যায় একটা পজিটিভ কথাও কিন্তু নেগেটিভলি আসলে হ্যাঁ হ্যাঁ আর চলে নেগেটিভ আসে। ব্যাপারে মানুষের আগ্রহ অনেক বেশি দ্যাটস ভেরি স্যাড না যে আসলে কেন মানে তুমি না কিন্তু অন্যান্যরা কেন আসলে যে স্পাইসের নামে আসলে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে বিকজ মানুষ দর্শক এগুলো খায় দর্শক চায় নেগেটিভিটি দর্শক চায় এমন কিছু দেখতে শুনতে জানতে যেটাতে সে কমেন্টে গিয়ে একটা বাজে কথা বলতে পারবে মানুষ খুব এনজয় করে বাজে কথা বলতে অ্যান্ড এটা আমাকে খুবই আপসেট করে খুবই চিন্তিত করে যে আসলে যদি এরকম হয় আমাদের সাইকোলজি এই জেনারেশনে তাহলে নেক্সট জেনারেশন আসলে মানে তাদের আসলে কি হবে তারা আসলে কোন পরিবেশটা পাবে এগুলো আমাকে খুব ভাবায় আসলে আমি সরি আমি আবার একটু গভীরে চলে যাচ্ছি ভেবো না ভাবলে আসলে অনেক কিছুই মাথা থেকে মানে প্রোডাক্টিভ অনেক জিনিস চলে যাবে অনেক কিছু মাথায় কাজ করবে আমি না। তো এখন সর্বোচ্চ চেষ্টা করি একদম চোখ কান মুখ সবকিছু বন্ধ করে হ্যাঁ। শুধু নিজেরটা দেখতে নিজেরটা শুনতে নিজেরটা বলতে নিজেরটা ভাবতে নিজের কাজ নিজের করতে আমি একদম বাকি সব আসলে শাটডাউন করে ওইটাই ফেলি ঠিক আমার মনে হয় কনভারসেশনের এই পর্যায়ে আমি যদি এখন তোমার কাছে জানতে চাই পার্সোনাল লবিং কি খুব ইম্পর্টেন্ট ভালো ভালো কাজ পাওয়ার জন্য পার্সোনাল লবিং
ভালো কাজ আসলে তখনই আসবে যখন আপনি ভালো একজন অভিনেত্রী, মানে যেহেতু আমি আসলে অভিনেত্রী, আমি অভিনয় নিয়েই বলি যে আপনি যখন ভালো অভিনেত্রী হবেন তখন আপনার কাছে কোনো না কোনোভাবে হয়তো দেরি করে আসবে, হয়তো এসে আবার চলে যাবে, কিন্তু আসবে। মানে নিজেকে যোগ্য করে তুললে তখন আসলে কোনো না কোনোভাবে হয়েই যায়। খুব একটা আসলে পার্সোনালি আলাদা করে লবিং করা, সিন্ডিকেট মেনটেন করা কোনো কিছু আসলে প্রয়োজন হয় না। কিন্তু এটাও সত্যি যে আপনি যদি মাঠে না নামেন খেলতে, আপনি তো খেলতে পারবেন না। ফুটবলাররা যদি স্টেডিয়ামে বসে থাকে তো হবে না, ওদের ফিল্ডে নামতে হবে, রাইট? সো দ্যাটস অলসো ট্রু। কষ্ট না করলে তুমি কোনো কিছুই পাবা না। হ্যাঁ, মানে পিআর ইজ ইম্পর্ট্যান্ট, মানে এটাকে আসলে ডিনাই করার কিছু নাই। পিআর অবশ্যই জরুরি, যোগাযোগ রাখা, চোখের সামনে থাকা, এই বিষয়গুলো জরুরি। হ্যাঁ, শুনলাম যে নায়িকারা অভিনেত্রীরা কখনো ফ্রেন্ড হয় না, এটা কি সত্যি? না, মানে আসলে আমি কিছুক্ষণ আগেও বলছিলাম যে এই ইন্ডাস্ট্রিতে কেউই কারো ফ্রেন্ড হয় না, অ্যাটলিস্ট বিনা স্বার্থে তো হয় না। কিন্তু আলাদা করে যে মেয়েরা ফ্রেন্ড হতে পারে না, এই কথাটা, এই কনসেপ্টটা ভুল কনসেপ্ট। ইনফ্যাক্ট আমি দেখেছি যে ছেলেদের মানে মেল ফ্রেন্ডশিপের থেকে ফিমেল ফ্রেন্ডশিপ আরো অনেক বেশি স্ট্রং হয়। হ্যাঁ, তা আমি জানি। তুমি একটা স্টার, তোমার পার্সোনাল লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকতেই পারে যে কোনো ধরনের, কিন্তু সেটা যদি পাবলিকলি আসে সেটাকে তুমি আসলে কিভাবে দেখো? সেটাকে আদৌ কোনো মানে ভালো কিছু লক্ষণ? আসলে আপনি যখন পাবলিক ফিগার, মানে আপনি পাবলিক ফিগার মানে কি, মানে পাবলিকের আপনার প্রতিটা জিনিসের প্রতি আসলে ইন্টারেস্ট আছে। আচ্ছা, তো মানুষ যেমন আমার কাজ দেখে, মানুষ কিন্তু এটাও দেখে আমি কি পড়লাম, আমি কি বললাম, আমি কিভাবে চুলটা বাঁধলাম, আমি কিভাবে হাঁটলাম, আমার জীবনযাপন, সব কিছুই আসলে সব কিছুর প্রতি মানুষের ইন্টারেস্টটা থাকে, কাজ করে। এবং ওই জায়গা থেকেও আমাদের, মানে ওই জায়গা থেকেই দেখা যায় না, আমরা একটা নাটক করলাম, নাটকটা একটু খারাপ হলো, মানে খুব একটা হিট হলো না, গল্প খুব একটা ভালো না, কিন্তু আমরা একটা ভালো কাজ করলাম, তখন কিন্তু ভালো কাজটা ওটাকে ছাপিয়ে যায়। তো একইভাবে দেখা যায় অনেক সময় ব্যক্তি জীবনে অনেক কিছু উঠে এসে দেখা যায় যে আমাদের কাজকে, মানে প্রফেশনকে আসলে ছাপিয়ে দেয়। আবার অনেক সময় প্রফেশনাল অনেক একটা খুব ভালো কাজ করলাম, দেখা গেল কোনো একটা কন্ট্রোভার্সি, সেটা ছাপিয়ে গেল, সেটাকে মুছে ফেললো একদম। সো আসলে সকলভাবেই এটা হয়, আর এটা আসলে হওয়াটা স্বাভাবিক। এইটাতে নেগেটিভও কিছু নেই, পজিটিভও কিছু নেই। কিন্তু হ্যাঁ, এটা এক ধরনের একটা প্রেশার এই জায়গা থেকে বলবো, প্রেশার না, আমি আসলে রেসপন্সিবিলিটি বলবো, যে আমাদেরকে আসলে শুধু আমি অভিনেত্রী বলে ভালো অভিনয় করলাম এটা যথেষ্ট না। যেহেতু আসলে মানুষের শুধু আমার অভিনয় না, আমার ব্যক্তি জীবনেও মানুষের ইন্টারেস্ট আছে, তো আমাকে ব্যক্তিগত, মানে একজন ব্যক্তি, একটা মানুষ হিসাবেও আমার আসলে ভালো থাকা, আমি আমার চলাফেরা ঠিকঠাক রাখা, এই জিনিসগুলো মেনটেন করা আমি মনে করি প্রয়োজন। আমরা যারা পাবলিক ফিগার, আমাদের অবশ্যই এটা মেনটেন করা উচিত। আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম, তোমার ট্যালেন্টের জন্য তুমি পরিচিত, রাইট? এখন তোমার ব্যক্তিগত ঘটনা তোমার ট্যালেন্টকে ছাপিয়ে ফেলছে, এটা তো হওয়া উচিত না আমার মনে হয়। যেটা অনেক সময় হয় এরকম, আমার সাথে এরকম হয়েছে, যে এটাই বলছিলাম যে মানুষ আসলে নেগেটিভিটি এত পছন্দ করে, অনেক পজিটিভ জিনিসকেও নেগেটিভ করে ফেলে, একদম পুরো 360 ঘুরিয়ে ফেলে। এটার জন্য আমাদের মিডিয়াও, নিউজ মিডিয়া স্পেশালি অনেক, আমি বলবো যে রেসপন্সিবল। এবং দর্শকের জায়গা থেকে দর্শক যেটা করে, যে তারা একটা নেগেটিভ কিছু দেখলেই, হয়তো সেটা নেগেটিভও না, কিন্তু একটু কিঞ্চিত ওটাকে নেগেটিভ ভাবা যায়, ওটা একটু নেগেটিভ বলা যায়, মানুষ নেগেটিভ বলতে খুব পছন্দ করে, তো ওটা বলে তখন দেখা যায় যে ভালো অনেক কিছু আসলে তারা ঢেকে ফেলে। সো অফকোর্স দ্যাটস ওই যে চিন্তার বিষয়, কষ্টের বিষয়, অবশ্যই সেটা আমাকে আপসেট করে। আমার সাথে অনেকবারই এরকম ঘটেছে, এবং মানে আমি অবশ্যই এফেক্টেড হয়েছি। আমি যদি বলি যে না কিছু যায় আসে না, অফকোর্স যায় আসে, এন্ড অফ দ্য ডে উই আর হিউম্যান। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে আমি একা না, আমার পরিবার আছে, আমার মা আছে, আমার সাথে আরও অনেকে যুক্ত আছে, তো এগুলা কিন্তু আসলে তাদের উপরেও এফেক্ট ফেলে, অথচ তারা কিন্তু এটার শেয়ার হোল্ডার না, অফকোর্স না। সো আমার মনে হয় যে আমরা যেমন অডিয়েন্সদের প্রতি
রেসপন্সিবিলিটি ফিল করি যে আমার রেসপন্সিবিলিটি আছে, আমি তাদেরকে ভালো জিনিস দিই, তাদেরও আসলে এই রেসপন্সিবিলিটি ফিল করা উচিত যে না, সে একজন তারকা, তাকে নিয়ে আমাদের বাজে কথা বলা উচিত না, হ্যাঁ, ইন জেনারেল কাউকে নিয়ে আসলে কারো বাজে কথা বলা উচিত না। তুমি অনেক ভালো ভালো চরিত্রে অভিনয় করেছো, পুরস্কৃত হয়েছো, মুভি করেছো। খুব নামকরা মুভিগুলোর মধ্যে আমি যদি কাঠবিড়ালি আর আবার বসন্ত মেনশন করি, তুমি আরও দুটা মেনশন করো। ইতি তোমার ঢাকা, আমি মানুষের বাগান নামে একটি সিনেমা আমরা করেছিলাম, আরও কয়েক বছর আগে শুট হয়েছিল। এটা রিসেন্টলি সেন্সর বোর্ড থেকে এটা সার্টিফিকেট পেয়েছে এবং রিসেন্টলি দিল্লি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এটা অ্যাওয়ার্ডও পেয়েছে। আমি অ্যাকচুয়ালি থ্যাংক ইউ, আই এম ভেরি ব্লেসড যে আমি আসলে এরকম ভালো ভালো প্রজেক্টে আসলে কাজ করতে পেরেছি, যেমন আবার বসন্ত বা কাঠবিড়ালি বা ইতি তোমার ঢাকা, আরও আছে। এগুলো কমার্শিয়াল ফিল্ম না, কিন্তু এগুলো আমার লাইফে আসলে অনেক, বা একজন অ্যাক্টর হিসেবে অ্যাক্টরের লাইফে আসলে অনেক কন্ট্রিবিউট করে। সো ওই জায়গা থেকে আমি খুব ব্লেসড। Sabofa, ethnic and trendy couture where uniqueness meets you. তোমার ড্রিম রোল কি? কেমন চরিত্রে কাজ করতে চাও? আমি সব চরিত্রে কাজ করতে চাই। আমরা মনে করি মানুষ মানেই এরকম বা এরকম থাকে না, আমরা বোঝাই একটা ভালো মানুষ মানে এরকম, খারাপ মানুষ মানে এরকম, জাজমেন্ট করে ফেলি প্রথমে একটা বক্সের মধ্যে সবকিছু দেখি। কিন্তু আসলে কিন্তু এরকম না, মানুষ কিন্তু বৈচিত্র্যময় এবং হিউম্যান সাইকোলজি এত ইন্টারেস্টিং, হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স এত ইন্টারেস্টিং। আমি আসলে আমি সব ধরনের সব চরিত্র, আমার মনে হয় যে আরও অনেক চরিত্র আমার এক্সপ্লোর করা বাকি আছে, আরও অনেক ক্যারেক্টার আমার দর্শকদের কাছে প্রেজেন্ট করা উচিত, করা বাকি আছে। আমি সেগুলো সব করতে চাই, কোনো স্পেসিফিক নাই, মানে স্পেসিফিক কোনো নির্দিষ্ট কোনো ক্যারেক্টার নাই। আই ওয়ান্ট টু ডু এভরিথিং। আমি অনেক গ্রেডি অ্যাজ অ্যান অ্যাক্টর। আমি বলতে চাচ্ছিলাম একজন ভালো অভিনেত্রী, আর্টিস্ট কখনোই কোনো কিছু করে স্যাটিসফাইড থাকে না, তাকে আরও করতে হবে যে কোনো ক্ষেত্রে। হ্যাঁ, আমি যখন আমার ক্যারিয়ারের শুরুর দিকে ফজলুর রহমান বাবু ভাই, ওনার সাথে আমি একটা কাজ করছিলাম, ওনার সাথে আমার অনেকগুলো কাজ হয়েছে এখন পর্যন্ত। তো একদম ক্যারিয়ারের শুরুতে ব্যাক ইন 2011 শ্যুট করছিলাম, তো ওখানে বাবু ভাই আমাকে বলছিলেন, স্পর্শা তুমি কিন্তু অনেক ট্যালেন্টেড, তুমি কিন্তু অনেক দূর যাবা, কিন্তু নিজেকে কখনো স্টার মনে করবা না। তুমি যেদিন নিজেকে মনে করবা যে তুমি আকাশের তারা, ধরে নিও যে ওদিন তোমার ফল ডাউন শুরু, ওই দিন থেকে তুমি পড়া শুরু করবা। সো এইটা আমি এখনো নিজের মধ্যে ক্যারি করি। আমি বলছিলাম না যে আমি আসলে সিনিয়রদের সাথে আসলে কাজ করার অনেক অপরচুনিটি পেয়েছি এবং অনেক কিছু শিখেছি তাদের কাছ থেকে। সো দিস ইজ ওয়ান অফ দোজ। ওইটা তো একটা ব্লেসিং, শিখতে পারা, জানতে পারা। হ্যাঁ, যেটা আমি জেনুইনলি ফিল করি যে আমাদের এখন যে নিউ জেনারেশন অ্যাক্টরস যারা আছে তারা এটা মিস করছে। হ্যাঁ, তাদের জন্য অনেক শুভকামনা। কেন, অফকোর্স না, তারাও দে আর ব্রিলিয়েন্ট, নো ডাউট অন দ্যাট। তোমার কি কখনো মনে হয়েছে যে তুমি তোমার ট্যালেন্ট বা স্কিল অনুযায়ী কোথাও আন্ডাররেটেড? আমি মনে করি আমি বাংলাদেশের দি মোস্ট আন্ডাররেটেড অ্যাক্ট্রেস। কিন্তু সেটা কেন? কারণ আমি ওই যে ঘুরে ফিরে আবার ওই প্রথম প্রশ্নে আসতে হয় যে যা ডিজার্ভ করি তা পেয়েছি কিনা। তো যা ডিজার্ভ করি আমি মনে করি আমি করি, কিন্তু সেটা আমি পাইনি। তো সেই জায়গা থেকেই বলবো আন্ডাররেটেড। ইয়েস। একটু গম্ভীর হয়ে যাচ্ছে আলোচনা, র্যাপিড ফায়ারে চলে যায়। চলো তুমি গম্ভীর প্রশ্ন করছো, আমার কোনো প্রশ্ন করছি আমি শুধু জানতে চাচ্ছি, আমি জানতে চাচ্ছি, কিন্তু আমি কোনো আই লাভ দিস ম্যান। ইউ আর আ গুড সোল। থ্যাংক ইউ। সো ইউ আর। মানুষ ওটা বলে না, ডাজন্ট ম্যাটার মানুষ কি বলে, ইটস অল অ্যাবাউট হোয়াট ইউ বিলিভ। আই বিলিভ তুমি একটা ভালো র্যাপিড ফায়ার আমাকে দিবে। ওকে, লেটস গো। পর্ষিয়া, শুরু করছি র্যাপিড ফায়ার। প্রেম না বন্ধুত্ব? বন্ধুত্ব। খ্যাতি না শান্তি? খ্যাতি।
ভেরি গুড। শান্তি দিয়ে পয়সা আসে না, খ্যাতি দিয়ে পয়সা আসে, আর পেট চালানোর জন্য পয়সা লাগে। হ্যাম্পার থাকলে এখনই তুমি উইন করতে, গিফট আছে, হ্যাম্পার নাই। ওটিটি না টেলিভিশন? ওটিটি। মনের কথা না কূটনীতি, কূটনামি? মনের কথা, কুটনামি। আই হেট বিচিং। প্রথম দেখায় প্রেম বিশ্বাস করো? না, প্রেম ডেভেলপ করতে সময় লাগে। অভিনয় না ব্যবসা? অভিনয়। জয়া আহসান, নুসরাত ফারিয়া মাজহার, বিদ্যা হাসান আমিম, এই তিনজন সুন্দরী সম্পর্কে তুমি 3টা বিশেষণ বলো। তিনজন সম্পর্কে 3টা? 3টা। জয়া আপু তো অনেক সুন্দর, অনেক ট্যালেন্টেড, এবং আমার যে জেনারেশন, তার নেক্সট জেনারেশন আর অ্যাক্টর্স আমরা যারা আছি, আমাদের জন্য সে আইডল। নুসরাত ফারিয়া। হ্যাঁ, নুসরাত। হ্যাঁ, ও শি ইজ আ বম, শি ইজ ওয়াইজ, শি ইজ ভেরি গুড ড্যান্সার, শি ইজ ভেরি ট্যালেন্টেড। ডেফিনেটলি, কিন্তু আলাদা করে উই অল নো শি ইজ হ্যাঁ, ট্যালেন্টেড, she is. কিন্তু আলাদা করে যদি আমি বলি যে স্পেসিফিক ও যখন নাচে, আমি ওয়াও, ইটস লাইক কিছু করছে না, এমনি হচ্ছে, সো এফোর্টলেস, সো ইয়া। আর একটা কারণ মিম, ওর চোখগুলা অনেক সুন্দর, জাস্ট সুন্দর সুন্দর। মিমের ফাইন্যান্স ইন্টেলিজেন্স হাই অনেক, আমি একটু আগে বলেছো। অ্যান্ড শি ইজ ভেরি হাম্বল, শি ইজ ভেরি, থাকে না ওর মধ্যে কোনো ধরনের কোনো, আর খুব মন খোলা, কিন্তু ঠাস অনেক বলে দেয়, যেটা হয়তো ওর জায়গায় থাকলে অন্য কেউ চিন্তা করতো, কিন্তু ও কিন্তু খুব মন খোলা মানুষ। মন খোলা মানুষ। এক কথায় মোশাররফ করিম দি বেস্ট। জাহিদ হাসান? জাহিদ ভাই এক কথা যদি আমি ব্যক্তি স্পর্শীয় বলি, তাকে আমি অনেক ভালোবাসি, হিজ লাভ। শাকিব খান? মেগাস্টার। এটাই সবাই বলে, অন্য কিছু বলে না কেন, আমি সেটাই জানতে চাই। অন্য কিছু না বলাই সেফ। You won everything already. No, but I love this man as well. সবাই পছন্দ করি আমরা, এবং আমার তার সাথে কাজের অভিজ্ঞতা খুব ভালো। অনেকেই বলে ওনার সাথে কাজের অভিজ্ঞতা ভালো। হ্যাঁ। বাংলাদেশের কোনো ফিল্মের প্রোটাগনিস্ট নাকি বলিউডের কোনো ফিল্মের ছোটখাটো কোনো রোল, কিন্তু এটা বলিউড, আবার শাহরুখ খান আছে মুভির মধ্যে? বাংলাদেশের প্রোটাগনিস্ট। এটাই জানতে চেয়েছিলাম, না হলে আমি হ্যাম্পার বা গিফট কিছুই দিতাম না। জীবনের সবচেয়ে বড় ভয় নাকের ফুল পড়া? না, আমি মানুষ খুব ভয় পাই, এবং মানুষের সাথে ইন্টারাকশন, আই হ্যাভ সোশ্যাল এনজাইটি, আর এমনি তো মানুষ আই আন্ডারস্ট্যান্ড, বুঝতে পেরেছি। এক বাক্যে স্পর্শিয়া? এতগুলো বাক্য আসছে, কোন বাক্যটাকে যে বলে নিজেকে ওল্ড সোল। একটু যদি বলো। না, তুমি এক বাক্য চেয়েছো। আচ্ছা, এক বাক্য। দ্যাট ওয়াজ ইউর র্যাপিড ফায়ার এন্ড ইউ ডিড আ ব্রিলিয়ান্ট জব। আমি অনেকগুলো র্যাপিড ফায়ার করেছি আজকে। বাট ইট ওয়াজন্ট দ্যাট র্যাপিড, একটু সময় নিয়ে বলেছি। অ্যানসার আমি পেয়েছি। ইউ গট ইওর স্পাইস। আই গট মাই স্পাইস। এখন আর কেউ বলতে পারবে না তোমার শোতে স্পাইস নাই। তুমি তোমার সব এপিসোডে আমাকে ডাকবা, আমি এসে পিছন দিয়ে স্পাইস দিয়ে চলে যাবো। ঠিক আছে, তুমি আমার পাশেই বসে থাকবে এই চেয়ারে। স্পাইস বলার সাথে স্পাইস শুরু হবে। শেষ করার আগে আমি তোমাকে বলতে চাই, ইউ আর আ ফাইটার, ইউ আর আ সার্ভাইভার। এই ফাইটার এবং সার্ভাইভার স্পর্শিয়া, অর্চিতা স্পর্শিয়া 5 বছর পরে, 10 বছর পরে কোথায় দেখতে চাই? একদম সত্যি কথা বলবো, আমি আজকের দিনেও এই মুহূর্তেও নিজেকে সব কিছুর থেকে অনেক দূরে দেখতে চাই, দূরে কোনো পাহাড়ে যেখানে মেঘ ছোঁয়া যায়, ওখানে দেখতে চাও। আর আমাদের মাঝে আসতে চাও না, স্পাইস কই পাবো আমি তাহলে? তোমাকে আমি উপর থেকে স্পাইস পাহাড়ে যাওয়ার সময় আমাকে বলেছো আমি এক বক্স নাকের ফুল দিয়ে দেবো। হ্যাঁ, কিন্তু আসলটা আমার মনে হয় আমি এটা কন্টিনিউ করব। অন স্ক্রিন বলছো, কিন্তু রেকর্ড থাকছে।
আমার মনে হয় আমার নাক সুন্দর নাই, কারণ আমি নাকে কিছু পরি না। অনেক ভালো লাগলো স্পর্শিয়া তোমার সাথে কথা বলে। আজকের দিনে এটা আমার 4th এপিসোড। আমি ভেবেছিলাম যে আমি যেহেতু প্রফেশনাল অ্যাঙ্কার না, আমার প্রফেশন ডিফারেন্ট। আমাদের যিনি প্রডিউসার উজ্জ্বল ভাই, আমার ম্যাগাজিনের পার্টনার, ভদ্রলোক আমাকে কিভাবে যেন এনকারেজ করে রাজি করে ফেলেছে টক শো করার জন্য একটা And you should continue this. সত্যি মানে ইউ আর রিয়েলি গুড অ্যাট ইট। এবং আমাদের জেনারেলি যে ধরনের শোগুলো হয় বা আমরা যখন যাই আসলে যে ধরনের আমাদেরকে প্রশ্ন করা হয়, আমরা কিন্তু নিজেরা খুব একটা এনজয় করি না এবং মোস্ট অফ দ্য টাইম অ্যাভয়েড করি। ওইসব প্রশ্ন তো আমি করতে পারবো না, হ্যাঁ, তারাই করে ফেলাম, কি করবো। না কিন্তু অনেকদিন পরে আসলে আমার মানে আই এনজয়েড। কেন তোমার কমপ্লেইন হয় না দ্য ওয়ে আই টক, আমি কিভাবে হাত নাড়াই, কিভাবে আইব্রোস নাচাই, এরকম খুব কেন, কমেন্ট? আমার তো ভালোই লাগে। কেন, খুব কমেন্ট আসে, কিন্তু আমি কিন্তু পড়েছি। মানুষের কাজ কথা বলা, মানুষ কথা বলবে। তোমার কাজ আমি হাসি, তোমার কাজ আমি তুমি যেমনই হই, তুমি হওয়া, ওই- to be you. হ্যাঁ, That's your first job. Just to be you. সেটাই আমি যেমন হই অমন হয়েই কিন্তু আমি রেকগনাইজড। Sabafa, Ethnic, and Trendy Couture, where uniqueness meets you. থ্যাংক ইউ সো মাচ স্পর্শিয়া, তুমি তোমার মহা ব্যস্ত মূল্যবান সময় বের করে আমাকে গ্ল্যামটকের টিমকে গ্ল্যামার্সকে দিয়েছো, আমাদের আজকের প্রোগ্রামে এই এপিসোডে এসেছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে কোঅপারেট করার জন্য, আমার শোতে আসার জন্য। আর তোমাকে ধন্যবাদ আমাকে নো স্পিন দেওয়ার জন্য। মোস্ট ওয়েলকাম। ওইটা তো আমি এমনিতেই ভালোবেসে দিব, অফকোর্স। এই ভালোবাসার জন্যই তো ধন্যবাদ। ইনশাল্লাহ এই ভালোবাসা থাকবে। তুমি চলে যাওয়ার আগে তোমার জন্য রয়েছে অনেক সুন্দর সুন্দর কিছু গিফট, আমাদের গিফট এবং Rapid fire এর জন্য? হ্যাঁ, অ্যাসোসিয়েট স্পন্সরদের তরফ থেকে। আমাদের টাইটেল স্পন্সর হিসেবে আছে সাবাফা, ইটস আ ফ্যাশন কুটোর ব্র্যান্ড। সুহানা সাবা অ্যাক্টর, সাবাপুর? wow! ওনারাই আমাদের টাইটেল স্পন্সর। ও ওয়াও। কিন্তু আমাদের অ্যাসোসিয়েট এবং গিফট স্পন্সরদের তরফ থেকে তোমার জন্য রয়েছে সুন্দর সুন্দর কিছু গিফট। এটা কিয়ারা থেকে, ও থ্যাংক ইউ কিয়ারা। এটা সাজগোজ থেকে, থ্যাংক ইউ সাজগোজ। আও, ওকে। এটা লিনিয়ার বিউটি থেকে সুন্দর একটা জুয়েলারি। থ্যাংক ইউ লিনিয়ার বিউটি। আর এটা ইয়োগিস পণ্য থেকে স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার প্রোডাক্ট, এটাও সুহানা সাবার। ও তাই? সাবাপু তো মানে আমি জানতামই না, আমার আইডিয়া ছিল না। আচ্ছা আমি বাসে গিয়ে দেখবো। হ্যাঁ, বাসায় গিয়ে দেখো। দেখে আমি তারপর সাবাপুকে বলবো। থ্যাংক ইউ স্পর্শিয়া ওয়ান্স এগেইন। ইনশাল্লাহ তোমার সাথে আরও দেখা হবে, কথা হবে, আড্ডা হবে। ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আই হোপ আজকের এই এপিসোডটা আপনারা অনেক এনজয় করবেন। আপনারা যেরকম স্পাইস চান, টুকটাক স্পাইস আই হোপ আমি দিতে পেরেছি। স্পর্শিয়া সম্পর্কে অনেক কিছু জানাতে পেরেছি, আমি নিজেও অনেক কিছু জেনে আরও মুগ্ধ হতে পেরেছি। আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং হ্যাঁ, নেক্সট এপিসোডে অবশ্যই চলে আসব নতুন আরেকজন স্পেশাল ইন্টারেস্টিং গেস্টকে নিয়ে। ততদিন পর্যন্ত গ্ল্যাম টকের সাথে থাকুন।